আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোহাম্মদ আব্দুল নূর তুষার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমরা যেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার, যার নাম দেখতেই পাচ্ছ গুণগত রসায়ন। তো চ্যাপ্টার শুরু করার আগে প্রথমে আসো এর নামটা একটু অ্যানালাইসিস করি। সো গুণগত রসায়ন এটাকে তুমি যদি ইংলিশ করো তাহলে সে নামটা হয় কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ওকে, সো আমি একটু লিখি এটা। সো এটা দেখতে পাচ্ছ, এটা হবে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ওকে, আচ্ছা, সিমিলার একটা টার্ম আছে, সেই টার্মটা কি একটু দেখাই। সেটা হচ্ছে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। ওকে, সো সেটা হচ্ছে ওকে, সো তোমরা কেমিস্ট্রি পড়ার সময় প্রায় অনেকবার তোমরা এই দুটো টার্ম ফেস করবা। ঠিক আছে, কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আর একটা দেখবা তুমি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। সো দুইটা কি জিনিস ভাই? সো প্রথমে আসো কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। সো কোয়ান্টিটি, এই নামটা শুনে তুমি কি বুঝতেছো? কোয়ান্টিটি ওয়ার্ডটা আসতেছে না? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তার মানে আমরা বিভিন্ন পরিমাণ বা সোজা বাংলায় বললে বিভিন্ন ক্যালকুলেশন শিখি এই পার্টটার আন্ডারে। ঠিক আছে, কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের আন্ডারে আমরা শিখি কি? বিভিন্ন সংখ্যা নিয়ে যত হিসাব কিতাব আছে বা সংখ্যা নিয়ে যত অ্যানালাইসিস আছে সেটা। যেমন তোমাকে আমি বললাম যে ধরো 10 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিয়ে আমি কিছু একটা বানাইছি। আমি যদি 10 গ্রাম না দিয়ে আমি যদি 4.5 গ্রাম দিতাম, তখন আমার আউটপুট কেমন আসতো? সেটা কি ভালো হইতো না খারাপ হইতো, না তোমার অপটিমাম হইতো, না কেমন যেন লস হইতো? সো বিভিন্ন ক্যালকুলেশন করতে পারো তুমি এটা দিয়ে। কিন্তু কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমরা সংখ্যা নিয়ে অত বেশি ডিল করি না। হ্যাঁ, ডিল করি, বাট অত বেশি না। এখানে আমরা মেইনলি ডিল করি মানে অন্য কিছু। কেমন? যেমন আমি তোমাকে বললাম যে তোমাকে আমি একটা লবণ দিছি, তুমি জানো না লবণটা কিসের। তুমি দেখতে পাচ্ছ লবণটা সাদা কালার, বাট তুমি জানো না এটা কি সোডিয়াম ক্লোরাইড নাকি এটা জিঙ্ক ক্লোরাইড, তুমি জানো না। ঠিক আছে, সো ওই জিনিসটা তুমি কিভাবে বের করবা? কিংবা তোমাকে আমি একটা পাত্র দিলাম, যেই পাত্রে ধরো তোমার হচ্ছে পানি আর হচ্ছে আরেকটা ধরো চিনি মিক্স করে দিছি। এখন আমি তোমাকে বললাম যে চিনিটা তুমি আলাদা করো, বা চিনি যেটা আছে ওটা তোমার হচ্ছে কোন চিনি আছে এটা তুমি বের করো। এরকম বিভিন্ন শনাক্তকরণ, বিভিন্ন তোমার বর্ণালী রিলেটেড কাজকর্ম বা বিভিন্ন পৃথকীকরণ, দ্রাবক নিষ্কাশন, এই সব জিনিস আমরা আলোচনা করি কোয়ালিটেটিভ কেমিস্ট্রিটা, যেটা বাংলা হচ্ছে গুণগত রসায়ন। ঠিক আছে, তার মানে এখানে আমরা ম্যাথমেটিক্যাল জিনিস শিখবো, বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে তোমার হচ্ছে বিভিন্ন গুণ টাইপের জিনিস বের করা। ঠিক আছে, গুণ মানে কি? যেমন এর কোয়ালিটি টাইপের জিনিস বের করা। দ্যাটস ওয়াই এটা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো দেন জিনিসগুলো তোমাদের জন্য অনেক বেশি ক্লিয়ার হবে। তো এটা একটু পরে তোমরা ভালো মতো বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো চ্যাপ্টারটা শুরু করার আগে তোমাকে আমি বলি এই চ্যাপ্টারটার কয়টা পার্টে বিভক্ত। সো প্রথমে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে তোমার পরমাণুর গঠন নিয়ে। পরমাণু কিভাবে গঠিত হয়েছে, তোমার হচ্ছে প্রোটন নিউট্রন এগুলা। দেন তোমার পরমাণু মডেল নিয়ে আলোচনা করা হয়েছে। তো পরমাণু মডেল বিভিন্ন ধাপে ধাপে ইমপ্রুভ হয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর তোমার আলোচনা করা হয়েছে হচ্ছে তোমার পরমাণুর মধ্যে যে কক্ষপথগুলো আছে সেগুলোর বিভিন্ন জিনিসপত্র নিয়ে। ওকে, তারপরে আলোচনা করা হয়েছে তোমার বর্ণালী নিয়ে। তারপরে একটু আলোচনা করা হয়েছে তোমার ক্রোমাটোগ্রাফি নিয়ে। তারপরে তোমার হচ্ছে আয়ন শনাক্তকরণ নিয়ে। তারপরে তোমার হচ্ছে দ্রাবক নিষ্কাশন নিয়ে। তারপরে তোমার পৃথকীকরণ নিয়ে। মোটামুটি এইটুকু দিয়ে এই চ্যাপ্টারটা শেষ হয়। এর মধ্যে একটা টপিক আছে হচ্ছে দ্রাব্যতা গুণফল। ওটা তোমার ওই দ্রাবক নিষ্কাশনের সাথে তোমার রিলেটেড। ঠিক আছে, তো মোটামুটি এই জিনিসগুলো আমরা শিখবো এই চ্যাপ্টারে। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ওকে, সো প্রথমে আসো, এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কি যে পরমাণুর মূল কণিকা। সো আমরা পরমাণুর মূল কণিকা নিয়ে আলোচনা করব। সো একটা পরমাণু কি জিনিস এটা আগে জানি চলো। সো তোমাকে আমি মনে করো একটা বস্তু দিলাম। হ্যাঁ, ধরো এটা একটা, তোমাকে কিছু একটা বস্তু দিছি। তোমাকে আমি বললাম যে এটা তুমি ভাঙতে 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 এমন একটা পর্যায়ে যাও যখন সেটাকে ভাঙা যায় না। সো তুমি কি করলা? তুমি সুন্দর মতো ধরো এটাকে ভাঙা শুরু করলাম। ঠিক আছে, ধরো তুমি কিছু একটা দিয়ে এটাকে ভাঙতেছো। ভাঙতে 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 তুমি এটা অনেক ছোট একটা পর্যায়ে নিয়ে গেছো। হ্যাঁ, একটা ডট। ঠিক আছে, মানে এইখানে তুমি এটা ভাঙতে 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 অনেকগুলো টুকরা করছো, তাই না? সো অনেকগুলো টুকরা এত ছোট হয়েছে যে টুকরাটা এখন একটা ডটের সমান। ওকে, আচ্ছা, সো তুমি যখন এই ডটটা ভাঙা ট্রাই করলা, দেন দেখলা যে এই যে নীল যে বস্তুটা ছিল ওইটা আর নীল নাই, ওটা চেঞ্জ হয়ে অন্য একটা ছোট ছোট কোণা পাচ্ছি আমরা। ওকে, সো ব্যাপারটা এইভাবে চিন্তা করতে পারো যে এটা একটা বস্তু ছিল, তুমি যখন ভাঙতে 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 এই যে ডটে গেছিলা, এটা হচ্ছে তার অণু।
তুমি যখন ওই অণুকে ভাঙছো তখন দাঁড়িয়ে আরো ছোট ছোট কি পাইছো, পরমাণু পাইছো। ঠিক আছে, সবুজ ডটগুলো হচ্ছে পরমাণু। এখন তোমাকে বলা হয়েছে ওই পরমাণুটাও তুমি আরো ভাঙো। সো তুমি ওই পরমাণুটা আরো ভাঙতেছো ভাঙতেছো ভাঙতেছো, ভাঙার পর তুমি দেখা গেল কালো কালার আরো ছোট ছোট ডট পাইলাম, যদিও এখানে বোর্ডে প্রায় সেম সাইজেরই আছে, বা রিয়েল লাইফে অনেক ছোট পাবা। ঠিক আছে, সো এখন দেখো পরমাণুকে ভাঙে আমরা যে আরো ছোট ডটগুলো পাইলাম, এগুলা নিয়ে আমরা এখানে কথা বলবো। ঠিক আছে, সো এটাই বলছে তোমাকে পরমাণুর মূল কণিকা কি। দেখো একটা মেইন জিনিস, একটা বড় জিনিসকে তুমি ভাঙলা, ভাঙে তুমি অণুতে রূপান্তর করলা, ওই অণুটাকে ভাঙে ভাঙে আরো তুমি পরমাণুতে রূপান্তর করলা, ওই পরমাণুকে আমরা ভাঙতেছি, তখন আমরা কি পাবো সেটা নিয়ে আমাদের আলোচনা। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো পড়ি। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে কি পরমাণুর মূল কণিকা। এর কি জিনিস দেখো সংজ্ঞাটা, যে অতি সূক্ষ্ম কণিকা যা মূল উপাদান হিসেবে বিভিন্ন পরমাণুতে উপস্থিত থাকে, অর্থাৎ যে সকল নিরতিশয় ক্ষুদ্র কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদের পরমাণুর মূল কণিকা বলে। মানে মূল কথা এটাই, যেসব ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা দিয়ে পরমাণু গঠিত হয় সেটাই কি পরমাণুর মূল কণিকা। সো পরমাণুর মূল কণিকা কি কি ভাই? সো এগুলোর নাম তোমরা জানো, এটা কি হচ্ছে তোমার প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। ঠিক আছে, এগুলা তোমার ফেমাস নাম, এগুলা তোমরা আশা করি জানো। সো এখন এখানে কথা হচ্ছে পরমাণুর মূল যে কণিকাটা আছে এটা হচ্ছে দুই প্রকার। ঠিক আছে, সো একটা হচ্ছে স্থায়ী, আরেকটা হচ্ছে অস্থায়ী। ওকে, এখন যে আমি মাত্র নামগুলা বললাম তোমাদের পরিচিত নামগুলা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেগুলো হচ্ছে তোমার স্থায়ী কণিকা, স্থায়ী পরমাণুর মূল কণিকা, বা এভাবে বলতে পারো পরমাণুর মূল কণিকার মধ্যে যেগুলো স্থায়ী। এখন কিছু আছে অস্থায়ী। অস্থায়ী মানে কি ভাই? নামেই তার পরিচয়। অস্থায়ী মানে কি, সেটা তোমার মানে সবসময় থাকে না, সে মানে চেঞ্জ হয়ে যেতে পারে। এমন উদাহরণ কি? উদাহরণ হচ্ছে তোমার হচ্ছে নিউট্রিনো, পজিট্রিনো, তারপরে বলতে পারো তুমি মেসন, বোসন, এরকম অনেক অনেক নাম আছে তোমাদের বইয়ে, প্রায় 7 থেকে 8টা কণিকার নাম দেওয়া আছে। ঠিক আছে, সো এই নামগুলো জেনে রাখবা, এই নামগুলো এমসিকিউতে দিতে পারে যে নিচের কোনটি অস্থায়ী কণিকা। ওকে, বা তোমাকে এমন দিতে পারে যে নিচের কোনটি অস্থায়ী কণিকা নয়। ঠিক আছে, দিল হচ্ছে তোমাকে পজিট্রিনো, নিউট্রিনো, তারপরে দিল মেসন, আরেকটা দিল তোমাকে হচ্ছে ধরো দিল হচ্ছে আইফোন। ওকে, সো যদিও এরকম অড একটা কিছু দিবে না, স্টিল তুমি জেনে রাখবা, কারণ তোমাকে অন্য একটা বানিয়ে দিতেই পারে। ঠিক আছে, যেমন পজিট্রন না বলে আমি যদি এমন বলি মজিট্রন, তুমি তো জানো না যে পজিট্রন হয় না মজিট্রন হয়, দ্যাটস ওয়াই তোমার বই থেকে লাইনটা পড়তে হবে। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখবা, তোমরা অনেকেই কাজটা করো, তোমরা ভাবো যে ভাই ক্লাস করছি চ্যাপ্টার শেষ। নো ভাই, তুমি ক্লাস করছো তার মানে খুবই ভালো কথা, গুড, নাইস, কিন্তু ক্লাস করার পর তোমার জিনিসটা বোঝার পর তোমার বই পড়া লাগবে। স্পেশালি কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার মূল বইয়ের কোনো বিকল্প নেই। ইনফ্যাক্ট তোমার যে কোনো সাবজেক্ট বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো, বায়োলজি বলো, হোয়াট এভার, সবগুলো সাবজেক্টে তোমার মূল বই মেইন। ঠিক আছে, সো তুমি যত ভালোই ক্লাস করো, ধরো তুমি আমাদের ক্লাস করো কিংবা তোমার কলেজের স্যারের ক্লাস করো, যেটাই করো না ভাই, তুমি ক্লাসের পর অবশ্যই তোমার বইটা ভালো মতো পড়বা। ঠিক আছে, কারণ ক্লাসে তোমার সূক্ষ্ম সূক্ষ্ম অনেক কিছু বলার টাইম থাকে না। যেমন আমি তোমাকে যদি 8টা অস্থায়ী কণিকার নাম বলতে যাই, দেখা যাচ্ছে এখানে তোমার হচ্ছে অনেক টাইম চলে যাবে। জাস্ট এই মানে একটা উদাহরণ দিলাম, এরকম যদি আমি প্রতিটাই ধরে 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 বইয়ের লাইন ধরে ধরে পড়াই, ইন দ্যাট কেস দেখা যাবে এই ক্লাসটা তোমার 1 ঘন্টার ক্লাস হয়ে গেছে তোমার 4 ঘন্টা, তোমার কনসেন্ট্রেশন থাকবে না। আমারও ধরো এত ডিটেলস পড়াইতে গেলে ধরো ক্লাসটার আর কি মানে মান ঠিক মতো থাকবে না আর কি। ঠিক আছে, সো মূল কথা কি বলতে যাচ্ছি, কথা এটাই বলতে যাচ্ছি যে এইখানে যেগুলো আমি পড়াচ্ছি এগুলা জাস্ট তোমাকে মেইন জিনিসগুলো আমি ধরাই দেবো, অ্যান্ড যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো তোমার জন্য জানা প্রয়োজন, যেগুলো তুমি পারবা না নিজে নিজে, যেটা তুমি ভুল করবা, মেইনলি আমি সেই জিনিসগুলো তোমাকে দেখাবো। ঠিক আছে, যেগুলো তোমাকে রিডিং করে বুঝতে পারবা সেগুলো তো ধরো এখানে খুব বেশি উল্লেখ করা নাই। হ্যাঁ, উল্লেখ করা হয়েছে, কারণ আমি জানি অনেকে তোমরা দেখবা না, সো দ্যাটস ওয়াই উল্লেখ করা হয়েছে। স্টিল তোমার যদি লাইফে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে তোমার ক্লাসের পর অবশ্যই বই পড়া লাগবে। ওকে, সো এনাফ কথাবার্তা হয়েছে, চলো এবার পড়াশোনায় ব্যাক করি। সো এখানে আমরা কি ছিলাম যে পরমাণুর মূল কণিকা 2 প্রকার, একটা স্থায়ী একটা অস্থায়ী। স্থায়ী কণিকা কি কি, যে নাম বলছি, অস্থায়ী কি নাম বলছি, ফাইন। এবার আসো কিছু স্পেশাল কণিকা আছে, যে কণিকাগুলো আমরা বলি কম্পোজিট কণিকা। সো কম্পোজিট কণিকা জিনিসটা কি, স্থায়ী আর অস্থায়ী, এখানে যে মাত্র তুমি দেখলা যে স্থায়ী মূল কণিকা ছিল আর অস্থায়ী মূল কণিকা ছিল, এই দুটার বাদ দিয়ে, যে এই দুটা ছাড়া আরো এক শ্রেণীর ভারী কণা, এটা মাথায় রাখবা, ভারী কণা। ঠিক আছে, আরো এক শ্রেণীর ভারী কণা বিভিন্ন পরমাণু থেকে নির্গত হয়, এদেরকে বলা হয় যৌগিক কণা, বা ইংলিশে বলা হয় কম্পোজিট কণিকা। ঠিক আছে,
সো এদের উদাহরণ দেখো যে আলফা কণা, ডিউটেরিয়াম কণা। এবার আসো আলফা কণা কি জিনিস আর ডিউটেরিয়াম কণা কি জিনিস, ঠিক আছে? তো আলফা কণার সংকেতটা তোমরা এখানে সুন্দর করে দেখতে পাচ্ছ। এটা কি দেখো, একটা হিলিয়াম লেখা আছে, ওকে ফাইন। উপরে দেখো সুন্দর মতো +2 আছে, ঠিক আছে? ওটা +2 না লিখে তুমি 2+ লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওকে ফাইন। এবার দেখো এখানে কি 2, এখানে 4। আচ্ছা, সো এইগুলো মানে কি ভাই? এগুলো মানে তোমাকে একটু দেখাই। সো এই 2 মানে হচ্ছে এই যে মৌলটা তুমি লিখছো, এই মৌলটার পরমাণুর সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কত সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা কি পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? আমি লিখে দিই, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। উপরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা, ওকে? আচ্ছা, এইখানে যে তুমি প্লাস মাইনাস দেখতে পাচ্ছ, এটা মানে কি? এটা মানে ওই কয়টা ইলেকট্রন দিছে, কয়টা ইলেকট্রন নিছে, এটা একটা হিসাব হচ্ছে এখানে, ওকে ফাইন। সো এখন এখানে দেখো তুমি দেখতে পাচ্ছ এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, মানে সরি হিলিয়াম একটা পরমাণু ছিল এটা, ঠিক আছে? তুমি যখন এখানে 2+ দিচ্ছ, তার মানে কি এই হিলিয়ামটা কি করছে? 2টা ইলেকট্রন দিয়ে দিছে না, ওকে ফাইন। তার মানে দেখো কি দাঁড়াইলো, হিলিয়ামের অরিজিনালি ইলেকট্রন থাকে কয়টা এটা বলতে পারবা? আশা করি সবাই জানো যে কোনো একটা মৌলের জয়টা পরমাণু ঠিক তয়টাই কি থাকে? ইলেকট্রন থাকে। তার মানে ইলেকট্রন ছিল 2টা, 2+ মানে কি 2টা দিয়ে দিছে, তার মানে 2টা ছিল, 2টা দিয়ে দিছে, এখন আছে কয়টা? এখন আছে 0। তার মানে তুমি যদি একটা হিলিয়ামকে নেও, হিলিয়াম নিয়ে, হিলিয়াম একটা তুমি হচ্ছে হিলিয়াম মৌল নিছো, নিয়ে তার ইলেকট্রনগুলো যদি বের করে দাও, তাহলে কি বাকি থাকে? তাহলে তার হিলিয়ামের নিউক্লিয়াসটা বাকি থাকে। ওই হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা বলি আলফা কণা, ঠিক আছে? আমরা একটু আদর করে হিলিয়াম নিউক্লিয়াসটাকে বলি আলফা কণা, ওকে? আচ্ছা, এবার আসলে ডিউটেরিয়াম কণা কি? সো ডিউটেরিয়াম কণাটা তোমরা নামটা হয়তো প্রথম শুনতেছো, বাট এর ছোট ভাই, তাকে তোমরা সবাই চিনো, সে হচ্ছে আর কেউ না, হাইড্রোজেন, ঠিক আছে? সো হাইড্রোজেনের বড় ভাই হচ্ছে ডিউটেরিয়াম কণা। এখন তুমি বলতে পারো ভাই হাইড্রোজেন বড় ভাই মানে কি? হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা তো 1, তার মানে ডিউটেরিয়ামের পারমাণবিক সংখ্যা 2 না, পারমাণবিক সংখ্যা 2 করলে এর সাথে হিলিয়াম হয়ে যায়। তার মানে এর বড় ভাই মানে এই হাইড্রোজেনের দেখো তোমার হচ্ছে পারমাণবিক সংখ্যা 1 আর উপরে থাকে 1, ঠিক আছে? তার মানে ভর সংখ্যাও 1, মানে নিউট্রন নাই। এটা একটু পরে আমরা আলোচনা করব। সো এরকম, সো এটা গেল হাইড্রোজেন। বাট এর বড় ভাই সে হচ্ছে উপরে হয়ে গেল 2, ঠিক আছে? সো এইটাও হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটাকে তুমি বলতে পারো এর বড় ভাই। সো বড় ভাইয়ের নাম হচ্ছে ডিউটেরিয়াম, ঠিক আছে? সো কি দাঁড়াইলো? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, যেটাকে আমরা সংকেতে এইভাবে লিখতে পারি, মানে কি হিলিয়াম একটা মৌল নিব, ইলেকট্রনগুলো বের করে দিব, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমার হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণা। আর ডিউটেরিয়াম কি? ডিউটেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের বড় ভাই, ওকে? সো নর্মাল হাইড্রোজেন 1 1 আর ডিউটেরিয়াম কণা কি 2 1, ওকে? তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। ওকে, তো এবার আসো আমরা প্রোটন আর নিউট্রনকে আরো ভাঙবো। দেখো বিষয়টা চিন্তা করো, তোমার প্রথমে কি করছিলাম? প্রথমে আমরা একটা বড় একটা বস্তু নিয়েছিলাম, এটাকে আমরা ভাঙছি, ঠিক আছে? ভাঙে আমরা ছোট্ট একটা জিনিস পাইছি, তাই তো? ওই ছোট্ট জিনিসটাকে আমরা আরো ভাঙছি। দেখো নামগুলো আমি বলি তাহলে তোমার সুবিধা হবে। প্রথমে বড় একটা বস্তু ছিল, ওটাকে ভাঙতে ভাঙতে ছোট বানাইছি, যেটাকে আমরা পাইছি অণু, ঠিক আছে? এটা হচ্ছে আমার অণু। দেন আমরা কি করছি? দেন আমরা অণুকে আরো ভাঙছি, অণুকে ভাঙার পর আমরা পাইছি পরমাণু, ওকে ফাইন। দেন পরমাণুকে আমরা আরো ভাঙছি, পরমাণুকে ভাঙতে পাওয়া গেছে আমাদের কি? পাওয়া গেছে আমাদের কণিকা, বিভিন্ন মানে মূল কণিকা, কম্পোজিট কণিকা, এগুলো আমরা পাইছি, ঠিক আছে? এখন কি করছি? এই কণিকার মধ্যে কে ছিল? প্রোটন নিউট্রন। ওই প্রোটন নিউট্রনকে আমরা আরো ভাঙছি। সো প্রোটন নিউট্রনকে তুমি যদি আরো ভাঙো, ইন দ্যাট কেস তুমি পাবা কোয়ার্ক, ঠিক আছে? আসলে বুঝতে পারছো? প্রথমে তোমার বস্তু থেকে কি? অণু থেকে ভাঙে পরমাণু থেকে ভাঙে কণিকা প্রোটন নিউট্রন ভাঙে কোয়ার্ক, ঠিক আছে? মানে কণিকার মধ্যে যেই স্থায়ী কণিকা ছিল, অস্থায়ী কণিকা ছিল, স্থায়ী কণিকার মধ্যে কে ছিল? প্রোটন নিউট্রন। ওই কণিকাগুলোকে ভাঙলে পাবা তুমি কোয়ার্ক, ঠিক আছে? তো চিন্তা করছো আমরা কত ডিপে ঢুকছি, ওকে ফাইন। সো দেখতে পাচ্ছ যে প্রোটন নিউট্রন কোয়ার্ক নামক অনেক ক্ষুদ্র কণিকা দ্বারা গঠিত। দেন আরো কি আছে? কোয়ার্ক যে পাইলা ওইটাকেও ভাঙা যায় ভাই, ওইটাকেও ভাঙে আমরা ভিতরে ঢুকছি। সো ওইটাকে ভাঙলে
তুমি দেখতে পাবা যে কোয়ার্ক 6 ধরনের, ঠিক আছে। তো 6 ধরনের কি কি ভাই, খুব নামগুলো খুব মনে রাখা খুবই ইজি। দেখতে পাচ্ছ আপ, টপ, স্ট্রং, চার্ম, বটম অ্যান্ড ডাউন। এগুলোর মধ্যে আপ অ্যান্ড ডাউন এটা স্থায়ী, বাকিগুলো হচ্ছে অস্থায়ী। সো মোটামুটি এইসব জানলেই হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা একটা আইডিয়া পাইছো যে আমরা কত ডিপে ঢুকতেছি। ওকে, আচ্ছা এবার আসো আমাদের বিভিন্ন প্রতীক, যে আমরা মেইনলি তোমাদের এই চ্যাপ্টারে বা তোমাদের ইন্টার লাইফে আমরা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন মোটামুটি এই পর্যায়ে থাকি, এর ভিতরে আমরা ঢুকি না, ঠিক আছে। এর ভিতরে যেমন কোয়ার্ক ছিল, সো আমরা নর্মালি কোয়ার্কে যাই না। ওকে, আচ্ছা তো তোমার অনেক জায়গায় ইউজ করা লাগবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। সো এই জিনিসগুলো কি দেখো, ইলেকট্রনকে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করব, ঠিক আছে। তুমি হচ্ছে ই লিখবা, দেন একটা মাইনাস দিবা, এর মানে ইলেকট্রন। দেন প্রোটন, প্রোটনকে তুমি শুধু পি দ্বারা প্রকাশ করতে পারো কিংবা এইচ প্লাস দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এইচ প্লাস কেমনে লিখলাম, এইচ প্লাস প্রোটন কেন হইলো, এই জিনিসটা একটু চিন্তা করো। তোমার হাইড্রোজেন যেই পরমাণুটা আছে, আশা করি তোমার বেসিক সেন্স থেকে বা 9 10-এ তুমি যে জ্ঞানটা অর্জন করছো এটা থেকে আশা করি এটা জানো যে হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি থাকে, শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রন কি থাকে না, নিউট্রন থাকে না, আনলেস সে একটা ডিউটেরিয়াম হয়। তো এটা তো আমরা ডিউটেরিয়াম নিয়ে আলোচনা করতেছি না, এখানে আমরা নর্মাল একটা হাইড্রোজেন নিয়ে আলোচনা করতেছি। সো নর্মাল হাইড্রোজেনে কি হয় যে একটা তোমার হচ্ছে প্রোটন থাকে, নিউট্রন থাকে না, ইলেকট্রন থাকে একটা। তুমি যদি সেই ইলেকট্রনটা বের করে দাও তাহলে কি হয়, ইলেকট্রন থাকে 0, ঠিক আছে। একটা ইলেকট্রন চলে গেছে, এই ব্যাপারটা আমরা কিভাবে প্রকাশ করি, প্লাস দিয়ে না। যদি এটা তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে এটা দেখো, সোডিয়াম একটা তোমার হচ্ছে মৌল ছিল, ঠিক আছে। তুমি যদি সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বের করে দাও তাহলে আমরা কি লিখতে পারি, সোডিয়াম প্লাস, ঠিক আছে। সেম হচ্ছে এখানে যে হাইড্রোজেন থেকে তুমি যখন একটা ইলেকট্রন বের করে দিবা, যেমন এখানে আমি লিখি যদি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন বের করে দিবে থাকে কি এইচ প্লাস। এখন কি এর মধ্যে কোনো হচ্ছে তোমার ইলেকট্রন আছে, কোনো ইলেকট্রন নাই, তার মানে আছে কি ভাই, শুধুমাত্র তার প্রোটনটাই আছে। কারণ কি অর্থ নিউট্রন আগে থেকে নাই, একটা ইলেকট্রন ছিল ওকে তুমি বের করে দিছো, এখন কি আছে, এখন আছে শুধুমাত্র প্রোটন। দ্যাটস ওয়াই এইচ প্লাসকে আমরা বলতে পারি প্রোটন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো ভিডিওটা একটু রিমাইন্ড করে আরেকবার দেখো, তাই আশা করি বুঝতে পারবা। ওকে, ঠিক আছে। আচ্ছা তো তুমি পি দ্বারা প্রকাশ করতে পারো, এইচ প্লাস দ্বারা প্রকাশ করতে পারো, অথবা P11 দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে। কাকে, প্রোটনকে, ফাইন। এবার আসো নিউট্রন। নিউট্রনকে তুমি চাইলে N দিয়ে প্রকাশ করতে পারো কিংবা তুমি 0 1 N দিয়ে প্রকাশ করতে পারো, ইটস আপ টু ইউ, ঠিক আছে। সো মোটামুটি তুমি দেখলা যে আমরা ইলেকট্রনকে কিভাবে প্রকাশ করি, প্রোটনকে কিভাবে প্রকাশ করি, আর নিউট্রনকে কিভাবে প্রকাশ করি। সো আরেকটা জিনিস দেখো, ইলেকট্রনকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, সেটা কি, ই লিখে নিচে -1 উপরে 0। ওকে, সো এই জিনিসটা তোমার তুমি যখন আলফা কোণা বিটা কোণা নিয়ে আলোচনা করবা বা পড়াশোনা করবা তখন তোমার এই জিনিসগুলো কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা সো এইখানে তোমার এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্বন্ধে আরও কিছু জিনিস জানতে হবে যেগুলো তোমার খুবই খুবই লাগবে ভাই। তুমি ফিজিক্স পড়ো তাও লাগবে, কেমিস্ট্রি পড়ো তাও লাগবে, বা তুমি হচ্ছে থার্মোডাইনামিক্স পড়বা, তোমাদের বইটা না হায়ার লেভেলের, তখনও লাগবে, মানে অনেক জায়গায় লাগবে, ঠিক আছে। সো জিনিসটা কি জিনিস, সো জিনিসগুলো হচ্ছে এদের ভর, এদের চার্জ, এদের তুমি মানে বিভিন্ন তুলনামূলক বিভিন্ন ধর্ম। যেমন প্রথমেই আসি এদের ভর। সো ইলেকট্রনের ভর সবচেয়ে কম, ঠিক আছে, ইলেকট্রন সবচেয়ে হালকা। সো এর ভরটা হচ্ছে 9.11 × 10⁻31 kg। ওকে, তুমি যদি গ্রামে প্রকাশ করতে চাও ইন দ্যাট কেস কত হবে, 9.11 × 10⁻28 গ্রাম। ওকে, প্রোটনের ভরটা কত ভাই, প্রোটনের ভরটা হচ্ছে 1.67 × 10⁻24 গ্রাম, বা আমি যেহেতু কেজিটা আগে লিখছি সো আমি এখানেও কেজিটা আগে লিখি, সো 28 কেজি। ওকে, সো এটাকে তুমি গ্রামে যদি প্রকাশ করতে চাও তাহলে কি হবে, 1.67 × 10⁻, সরি এটা 27 হবে। ওকে, সো -24 গ্রাম। ওকে, আচ্ছা নিউট্রনের ভরটা কত, নিউট্রনের ভরটা দেখতে পাচ্ছ 1.67 × 10⁻27 কেজি, মানে প্রায় সেম, ঠিক আছে। প্রোটন আর নিউট্রনের ভরটা প্রায় সেম। আচ্ছা সো এই হচ্ছে মোটামুটি তুলনামূলক মানে একটা অ্যানালাইসিস। সো দেখতেই পাচ্ছ তোমার প্রোটনের ভর কত ছিল ভাই, প্রোটনের ভর ছিল কত, -27 কেজি, বাট
ইলেকট্রনের ভরটা কত? ইলেকট্রনের ভরটা দেখতে পাচ্ছ -31 কেজি। এখন দেখে মনে হতে পারে ভাই 27 আর 31 ডিফারেন্স তো খুব না, কিন্তু ভাই ডিফারেন্সটা অনেক বেশি। কেন? কারণ এটা 10 টু দি পাওয়ার সামথিং। সো ডিফারেন্সটা হচ্ছে 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4 মানে কি? প্রায় 1000। ঠিক আছে, চিন্তা করছো? 1000 না, সরি, 10 কিউব মানে 1000, তার মানে কি 10,000 ডিফারেন্স। ওকে, তার মানে 10,000টা ইলেকট্রন মিলে একটা প্রোটনের সমান ভর হইতে পারে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, রাফ একটা আইডিয়া পাইছো। সো জিনিসগুলো বই থেকে পড়বা। বইয়ে তুমি দেখবা যে এখানে 1.67 নাই, এখানে 1.6607 ইন্টু 10 টু পাওয়ার আছে। ঠিক আছে, সো বই আছে তোমার 4 ডিজিট পর্যন্ত নেয়। অনেক সময় আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে 4 ডিজিট পর্যন্ত নেই না, পয়েন্টের পরে 4 ডিজিট পর্যন্ত নেই না, আমাদের হিসাবের সুবিধার জন্য আমরা 2 ডিজিট পর্যন্ত নেই পয়েন্টের পরে। ঠিক আছে, সো ইটস আপ টু ইউ, বাট হ্যাঁ, মনে রাখার জন্য তোমার অবশ্যই ওটা পড়া লাগবে। ঠিক আছে, কারণ এমসিকিউ তো ডিরেক্টলি দিতে পারে, অ্যাডমিশনে বলো বা তোমার বোর্ডের পরীক্ষা বলো বা তোমার কলেজের পরীক্ষা বলো। দ্যাটস ওয়াই বই থেকে তুমি 4 ডিজিট মানটা মনে রাখবা, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে তুমি জাস্ট 2 ডিজিটের মানগুলো ইউজ করবা। ওকে, আচ্ছা, তো প্রথমে গেল এর ভর। এইবার আসো এদের চার্জ। এদের চার্জ যদি নিয়ে আলোচনা করি, ইলেকট্রনের চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ওকে, প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ এক্স্যাক্টলি সেম, জাস্ট উল্টা দিকে, জাস্ট প্লাস। ঠিক আছে, সো প্লাস 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। ওকে, এবার আসো নিউট্রনের চার্জ কত? হোপফুলি নিউট্রনের কোনো চার্জ নাই, নিউট্রন হচ্ছে নিউট্রাল, দ্যাটস ওয়াই এর চার্জ নাই, 0 কুলম্ব। ওকে, আচ্ছা, তো এই জিনিসটাই তোমাদের অন্যভাবে দিতে পারে। যেমন তোমাকে জিজ্ঞাসা করলো যে ইলেকট্রনের চার্জ কত, কিন্তু কুলম্বে না, চাইছে হচ্ছে তোমার ইএসইউ এককে। ইন দ্যাট কেস তুমি এটা বলবা -4.8 ইন্টু 10 টু পাওয়ার -10 ইএসইউ। যদি এটা 16 দেখে মনে হচ্ছে, বাট এটা 10। ঠিক আছে, ওকে, এবার তোমাকে যদি বলে প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ কত ভাই, তুমি এই দুটাতে তুলনা করো দেখি। এক্স্যাক্টলি সেম, জাস্ট মাইনাসটা প্লাস হয়ে গেছে, সেম হচ্ছে এখানে, এক্স্যাক্টলি সেম হবে, জাস্ট মাইনাসটা হয়ে যাবে প্লাস। সো 4 পয়েন্ট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো, এটা 0 তো 0ই হবে ভাই, 0কে তুমি যাই দিয়ে গুণ করো না কেন, 0ই হবে। সো মোটামুটি এইসব আলোচনা বা এইসব জিনিস জেনে রাখবা। আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখবা যে এই তোমার ইলেকট্রন আবিষ্কার করছে কে, প্রোটন আবিষ্কার করছে কে, এগুলো ভাই বইয়ে একটা চার্ট আছে, চার্টের সুন্দর মতো দেওয়া আছে। আমি এখানে টাইম নষ্ট করতেছি না, কারণ আমাদের মেইন পড়া অনেক ডিপ, ও সেখানে ঢুকতে হবে। সো আমি তোমাদেরকে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য এগুলো একটু ডিটেলসে বলতেছি। তোমরা একটু কমফোর্টেবল ফিল করলে আমরা এখন মানে ডিপে যাব। ঠিক আছে, ওকে। সো এবার আসো, এতক্ষণ যে জিনিসগুলো শিখলা, বাচ্চা বাচ্চা জিনিস, খুব ইজি জিনিস। সো ওগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করবো বা একটু কয়েকটা মানে হচ্ছে আমরা উদাহরণ প্র্যাকটিস করবো। ঠিক আছে, পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসে সেগুলো জানতে হবে। তোমরা অনেকে যেটা করো যে বইয়ের পড়া কোপায় পড়ছো, থিওরি সেই পড়ছো, রিডিং পড়ছো, বাহ সেই বুঝছি ভাইয়া, কিন্তু পরীক্ষায় দিলে তোমরা পারো না। সো এইটা সলভ করার জন্য বা এইটা ঠিক করার জন্য আমরা করছি কি, আমরা হচ্ছে তোমাকে যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে বা যেগুলো তুমি ভুল করবা, মোটামুটি সেগুলো আমরা এখানে মানে অ্যাড করা ট্রাই করছি। ঠিক আছে, সো যাতে তুমি কোনো একটা থিওরি বুঝা পরে যাতে তোমার প্র্যাকটিস করাটা হয়ে যায়, অ্যান্ড প্র্যাকটিস করলে তুমি পরীক্ষা ভালো করতে পারবা। এটা মাথা রাখবা, একজন ছেলে সে হচ্ছে দিনে 8 ঘন্টা পড়ে, কিন্তু কোনো প্র্যাকটিস করে না। ঠিক আছে, সে থিওরি পড়ে গেছে বাট প্র্যাকটিস করে না, পরীক্ষায় কেমন কোশ্চেন আসে তার আইডিয়া নাই। আরেকজন সে দিনে 4 ঘন্টা পড়ে, বাট সে একটু স্মার্টলি পড়ে, সে যেটা পড়ে সে দেখে যে বোর্ডে কেমন কোশ্চেন আসছে, সে দেখে যে ওটা থেকে অ্যাডমিশনে কেমন কোশ্চেন আসে, সে দেখে ওখান থেকে এমসিকিউ কেমন কোশ্চেন আসে, কোন কোন টপিক থেকে আসে, এইসব অ্যানালিসিস করে সে পড়াশোনা করে। দেখবা দিন শেষে সব কিছু ঠিকঠাক থাকলে ওই যে 4 ঘন্টা যে পড়ছে, স্মার্টলি পড়ছে, সে হচ্ছে শাইন করবে, সে হচ্ছে সব জায়গায় সফল হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এই জন্য একটু স্মার্টলি পড়বা, যেগুলো পড়াশোনা করবা ট্রাই করবা ওগুলো যে প্রবলেমগুলো আছে ওগুলো সলভ করার। ঠিক আছে, আচ্ছা, সো দেখো এখানে আমাদের বলছে একাধিক অণুর ক্ষেত্রে নিউট্রন সংখ্যা বের করো। সো একাধিক অণু ভাই এখানে তোমার কোশ্চেন দেখো ডিফাইন করে নেই, কারণ কি এটা জাস্ট এমনি একটা কোশ্চেন দিচ্ছে, খুব ইজি একটা জিনিস। যেমন তোমাকে আমি বললাম, ধরো একটা অক্সিজেন অণু আছে, নিচে লেখা আছে 8, উপরে লেখা আছে 17। আরেকটা দিলাম, মনে করো এখানে তোমার হচ্ছে ফ্লোরিন আছে, নিচে লেখা আছে ধরো 9, উপরে লেখা আছে 19। এখন তোমাকে বলছে কি যে নিউট্রন সংখ্যা বের করো। সো নিউট্রন সংখ্যা ভাই তুমি কেমনে বের করবা দেখো। সো দেখো তোমাকে আমি কি বলছিলাম মনে আছে, যদি আমি একটা মডেল পরমাণু নেই, ধরো এক্স, জানি না কি এটা, ঠিক আছে, এখানে লেখা আছে জেড, এখানে লেখা আছে এ। ওকে, তার মানে কি বুঝবা, একটু আগে বলছিলাম মনে আছে
যে কোন একটা মৌলর সংকেত যদি এটা থাকে, এই এক্স কিন্তু একটা সংকেত, হ্যাঁ, মনে করেন এটা কাটে দিছি বা কিছু একটা, নো, এটা একটা সংকেত, একটা মৌলের সংকেত ধরে নিছি, যে ধরে নাও একটা যে কোনো কিছু। সো জেড যেটা মিন করে, জেড কি মিন করে ভাই? জেড কি মিন করে? যেটা তোমার নিচের দিকে থাকে সেটা মিন করে তার পারমাণবিক সংখ্যা, তাই তো? ফাইন। সো এটা কি? ওকে, আমার হ্যান্ডরাইটিং ইজ নট দ্যাট গুড, আমি জানি, বাট এটা বুঝা গেলে হইলো, ঠিক আছে? আচ্ছা, তো এটা কি? পারমাণবিক সংখ্যা। আর উপরে যে এ, এটা কি? এটা হচ্ছে ভর সংখ্যা। এখন কথা হচ্ছে, তোমাকে যদি এই দুটো জিনিস দিয়ে দেয়, দেন বলে যে আমাকে নিউট্রন সংখ্যা বের করে দাও, তুমি কি পারবা? বা এই দুটো দিয়ে তোমাকে বললো তুমি আমাকে ইলেকট্রন সংখ্যা বের করে দাও, তুমি কি পারবা? সো এই জিনিসটা আমরা এখানে দেখবো। দেখো, ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা, আশা করি এগুলো তোমরা 9-10 সংখ্যা পড়ে আসছো। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কোনো একটা মূলে নিউক্লিয়াসে যে তোমার প্রোটন আর নিউট্রন থাকে, ওই দুটার সম্মিলিত যোগফলকে আমরা বলি ভর সংখ্যা। তার মানে এইটা কি? এটা তোমার প্রোটন সংখ্যা, প্রোটনের ভর, বা প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আর এই যে পারমাণবিক সংখ্যা, এটা মানে কি? এটা শুধু প্রোটন সংখ্যা, তাই না? ফাইন। এখন তোমাকে যদি আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন এখানে, সো উদাহরণটা দেখো, কি দিছি? একটা অক্সিজেন দিছি, এক্স এর জায়গায় অক্সিজেনের ও দিছি, এ এর জায়গায় 17 দিছি, জেড এর জায়গায় 8 দিছি। তোমাকে আমি চাইছি কি? চাইছি নিউট্রন সংখ্যা বা এন এর মান। সো দেখো এখানে ভর সংখ্যা কত ভাই? এটাতে ভর সংখ্যা কত? 17 না? অবশ্যই 17। সো 17, এই ভর সংখ্যা 17 ইজ ইকুয়াল টু কি? পি প্লাস এন। পি কি? প্রোটন সংখ্যা। এন কি? নিউট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা তুমি বের করবা, তুমি জানো না। প্রোটন সংখ্যা কি জানো? হ্যাঁ জানো, এই যে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, সেটা কত? 8। সো সুন্দর মতো তুমি এখানে মান বসাই দাও, 17 ইজ ইকুয়াল টু পি এর মান এখান থেকে বসাইলাম 8 প্লাস এন। এখান থেকে এন এর মান পাবা না ভাই? ঠিক আছে? সো এখান থেকে এন এর মান তুমি বের করো 9। তার মানে এই মৌলটা তোমাকে দিয়ে যদি বলে এখানে নিউট্রন কয়টা আছে, সুন্দর করে বলবা 9টা। সিমিলারলি তুমি এখান থেকে বের করো এখানে নিউট্রন কয়টা আছে আমাকে জানো, ঠিক আছে? ভিডিওটা পজ করে বলো কত আসে, ঠিক আছে? আচ্ছা, তো আনসারটা আমি বলে দিচ্ছি। অ্যান্সার হচ্ছে 10টা। দেখে বোঝা যাচ্ছে ভাই, 19 - 9 ইজ ইকুয়াল টু 10, তার মানে 10টা নিউট্রন আছে। এখন তোমাকে যদি বলতাম যে এইখানে কয়টা ইলেকট্রন আছে, বের করতে পারতা? দেখো এখানে কোনো চার্জ নাই, ঠিক আছে? 1 প্লাস 2 প্লাস বা 1 মাইনাস 2 মাইনাস নাই, তার মানে কোনো ইলেকট্রন আদান প্রদান করা হয় নাই। ইলেকট্রন আদান প্রদান যদি না করা হয়, তার মানে কি? জয়টা তোমার পারমাণবিক সংখ্যা যত, তয়টা ইলেকট্রন, মানে কি? জয়টা প্রোটন, তয়টা ইলেকট্রন, ওই জন্য তো এটা নিউট্রাল থাকে, কোনো প্লাস মাইনাস নাই, ঠিক আছে? আশা করি তোমাদের এই সেন্সটা আছে যে প্লাস মাইনাস কেন হয়। ওকে, যখন তোমার সোডিয়াম থেকে একটা ইলেকট্রন চলে গেলে সোডিয়াম প্লাস কেন হয়, এটা কি আইডিয়া তোমাদের আছে? আমি ধরে নিচ্ছি তোমাদের এই আইডিয়াটা আছে, ঠিক আছে? যদি আইডিয়া না থাকে, ইন দ্যাট কেস আমি জাস্ট ছোট্ট করে দেখাই দিই। সো নর্মালি সোডিয়াম বাদ দিই, ধরো ছোটো কিছু আসি, ধরো আমি ধরলাম হচ্ছে লিথিয়াম, ঠিক আছে? লিথিয়ামের কি হয়? লিথিয়ামের 3টা প্লাস চার্জ আছে, কি? 3টা প্রোটনের জন্য, তাই তো? তার মানে একটা প্লাস, 2টা প্লাস, 3টা প্লাস। ইলেকট্রন কয়টা আছে? 3টাই আছে, একটা মাইনাস, 2টা মাইনাস, 3টা মাইনাস। তো ওই জন্য কি হয়? প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, প্লাসে মাইনাসে কাটা, সো নিউট্রাল। ওই জন্য লিথিয়ামকে আমরা এইভাবে লিখি যে লিথিয়াম সুন্দর করে আছে। বাট আমি যদি লিথিয়াম প্লাস লিখি, তার মানে কি? দেখো লিথিয়ামের প্লাসটা ছিল কয়টা? 3টা। ওকে, লিথিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিছে, ওকে, 3টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন দিয়ে দিছে মানুষকে, এখন তার ইলেকট্রন আছে কয়টা? 2টা। এখন দেখো এটা কাটলো, এটা কাটলো, বাট এটা কি কাটতেছে না? ওই প্লাসটাই আমরা উপরে মাথায় লিখি, যেটা দিয়ে আমরা মিন করি যে ওর একটা ইলেকট্রন শর্ট আছে। শর্ট কেন আছে? দিয়ে দিছে মানুষকে, ওই জন্য শর্ট। দ্যাটস ওয়াই এখানে লিথিয়াম প্লাস মানে বুঝায় যে একটা ইলেকট্রন চলে গেছে, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝছো। এবার চলো নেক্সট স্লাইডে। সো এখন দেখো আমাদের টাইপ নাম্বার 2, সেটা কি? সেটা হচ্ছে আইসোটোপ। এখন এই জিনিসটা তোমরা 9-10-এ পড়ে আসছো, দ্যাটস ওয়াই আমি এখানে খুব বেশি টাইম দিব না, ঠিক আছে? সো তোমরা মেইন জিনিসটা আশা করি জানো যে আইসোটোপ জিনিসটা কি। আইসোটোপ হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। সো কথাটা ভালো মতো দেখো, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন, ঠিক আছে? সো এইটার উদাহরণ দেখো যে এইখানে, সো হাইড্রোজেনের দেখো একটা 1-1, একটা 1-2, একটা 1-3। এটা মানে কি ভাইয়া? এটা মানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, ভর সংখ্যা 1। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে জানো? প্রোটন সংখ্যা P
প্লাস নিউট্রন সংখ্যা। এটা মানে কি? এটা মানে হচ্ছে তোমার ভর সংখ্যা। ওকে, আর জেড কি? জেড হচ্ছে তোমার প্রোটন সংখ্যা। সো দেখো প্রতিটারই প্রোটন সংখ্যা সেম, এই যেটা বলছে প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সেম, কিন্তু ভর সংখ্যাটা ডিফারেন্ট। ঠিক আছে, সো ভর সংখ্যা ডিফারেন্ট, এটাকে বলা হয় পরস্পরের আইসোটোপ। সো আইসোটোপ আমরা কিভাবে মনে রাখবো? এর টেকনিক হচ্ছে আইসোটোপের শেষ বর্ণ প। ওকে, প মানে কি? প মানে প্রোটন সংখ্যা সমান। একটা জিনিস মাথা রাখবা, আইসো এই ওয়ার্ডটা মানে হচ্ছে একই। ঠিক আছে, এই ওয়ার্ডটা মানে হচ্ছে একই। কি একই ভাইয়া? সেটা এখন ডিপেন্ড করবে তারপরে কি আছে এখানে, কি আইসোটোপ। সো এটা তুমি মাথা রাখবা যে এখানে কিছু একটা একই, বাট টোপ মানে কি এটা মনে রাখবা যেখানে প্রোটন সংখ্যা সেম। ওকে, তো আশা করি বুঝতে পারছো। চলো আমাদের পরেরটায় যাই। ওকে, সো পরে কি আছে দেখো, যে আইসোবার। আইসোবার জিনিসটা কি? আইসোবার হচ্ছে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোবার বলে। সো আগেরটাই কি ছিল দেখো, আগেরটাই ছিল তাদের প্রোটন সংখ্যা সেম ছিল, বাট এইখানে তাদের প্রোটন সংখ্যা ডিফারেন্ট। প্রোটন সংখ্যা ডিফারেন্ট, প্রোটন সংখ্যার আরেকটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। সেই সংখ্যাটা ডিফারেন্ট কিন্তু ভর সংখ্যা সমান। আগেরটার এটার মধ্যে ডিফারেন্স খুঁজে পাইছো? আগেরটা এটা ছিল পুরোপুরি উল্টা। কি ছিল? প্রোটন সংখ্যা সেম ছিল বাট ভর সংখ্যা ডিফারেন্ট। এইবার কি হয়েছে? এবার ভর সংখ্যা সেম বাট প্রোটন সংখ্যা ডিফারেন্ট। ঠিক আছে, সো যদি এটা হয় তাহলে তুমি সেটাকে বলতে পারো যে আইসোবার। উদাহরণ দেখো, দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন আর এটা হিলিয়াম। সো দেখো এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 3। সো দেখতে পাচ্ছ মিল কোথায়? আইসো মানে কি বলছিলাম? আইসো মানে একই। সো এখানে একই জিনিস কি ভাইয়া? দেখতেই পাচ্ছ এখানে একটা 3, এখানে একটা 3। সো তার মানে এইখানে এদের ভর সংখ্যা সেম। সো ভর সংখ্যা যদি সেম হয় আমরা এটা কি বলি? বলো আমার সাথে, সেটা কি? সেটা হচ্ছে আইসোবার। সো আইসোবার মনে রাখার টেকনিক হচ্ছে, দেখো আইসোবারের লাস্ট বর্ণ র, র দিয়ে তুমি মনে রাখবা ভর। তার মানে ভর সংখ্যা সেম কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন। ওকে, তো ওকে, তো আশা করি বুঝতে পারছো। এবার চলো আমাদের পরেরটায় যাই। সো পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে আইসোটোন। এখানেও আইসো ওয়ার্ডটা আছে। আইসো মানে কি বলছি? সেম না? সো আইসোটোন, টোন মানে কি? এখন এটা মাথা রাখবা, আইসোটোন যদি বলে তাহলে তোমার নিউট্রন সংখ্যাটা সেম। সো তুমি হচ্ছে সুন্দর মতো দেখো এখানে যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যাটা সেম কিন্তু প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ডিফারেন্ট, তাহলে তাদেরকে কি বলে? তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। সো উদাহরণটা দেখো, হাইড্রোজেন, হিলিয়াম। সো এইখানে দেখো ডিরেক্টলি তুমি কোনো মিল পাচ্ছ না। যেমন এখানে আছে 1, এখানে আছে 2, মিল আছে না। এখানে আছে 3, এখানে আছে 4, মিল আছে না। কিন্তু ভাইয়া মিল এক জায়গায় আছে। কোন জায়গায় মিল আছে? দেখো এই যে হাইড্রোজেন, এই 3টা কি? এই 3টা তার ভর সংখ্যা, প্রোটন প্লাস নিউট্রন। এখন তুমি দেখতে পাচ্ছ তার প্রোটন সংখ্যা কত? 1। সো প্রোটন সংখ্যার পি প্লাস এন এর মান যদি 3 হয় এন্ড প্রোটন সংখ্যার মান 1, সো তুমি বসায় যদি দাও তাহলে তুমি কি পাচ্ছ? এন এর মান কত? 2 না? তার মানে এই যে মৌলটা আছে এইটা নিউট্রনের মান কত, বা নিউট্রনের সংখ্যা কয়টা? 2টা। এবার আসো হিলিয়াম নিয়ে আলোচনা করি। সো হিলিয়ামকে আমি নীল দিয়ে দেখাচ্ছি মনে করো। ওকে, এখানেও তোমার ভর সংখ্যা কত? পি প্লাস এন, মানে প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। সেটা কত? সেটা তুমি দেখতেই পাচ্ছ 4। ওকে, অ্যান্ড এখানে প্রোটন নাম্বার কত দেওয়া আছে? 2। সো এখানে মান বসায় দাও 2, তার মানে কত আসে? এন এর মান 2। সো দেখতেই পাইছো এই মৌলের জন্য এন এর মান যত ছিল এই মৌলের জন্য এন এর মান এক্স্যাক্টলি সেম। এন এর মান মানে কি ভাইয়া? এন এর মান মানে বলো নিউট্রন সংখ্যা। সো দেখতেই পাচ্ছ তুমি এখানে নিউট্রন সংখ্যা দুটোই সেম, দ্যাটস ওয়াই তুমি এটাকে কি বলতে পারো? আইসোটোন। ঠিক আছে, সো এটা মনে রাখার টেকনিক কি ভাইয়া? আইসোটোন যেহেতু লাস্টে দন্ত ন আছে, ওই দন্ত ন দিয়ে তুমি নিউট্রন মনে রাখবা। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইবার আসো, তোমাকে সবাই ইউটিউব পর্যন্ত পড়ায় ছাড়ে দেয়, তো তুমি বিষয়টা সুন্দর মতো বুঝো, বাট যখন তোমাকে কোশ্চিনের পরীক্ষায় কোশ্চিন দেওয়া হয় দেন তুমি কেন কনফিউজড হয়ে যাও। যেমন আমি যদি তোমাকে বলি, ধর এটা সরাই দিলাম, আমি যদি তোমাকে বলি যে বলো তো যে আইসোটোপ, আইসোটোন, আইসোবারের মধ্যে একই পরমাণু কোনটা? কোনটার মধ্যে খাটে? আইসোবারে না আইসোটোনে না আইসোটোপে? বিষয়টা তখন তোমরা আটকে যাও, হ্যাঁ ভাই একই পরমাণু। সো জিনিসটা একটু কেয়ারফুলি দেখলে তুমি বিষয়টা বুঝতে পারবা, খুবই ইজি একটা জিনিস। দেখো আইসোটোপে কি ছিল ভাই? আইসোটোপে মৌলটা কিন্তু সেম ছিল, 3টাই হাইড্রোজেন ছিল, কিন্তু তুমি যখন এটা আইসোবারে গেলা
তখন দুইটা ডিফারেন্ট মৌল না। সো ডিফারেন্সটা পাইছো, যেটা তোমার ছিল আইসোটোপ সেখানে পরমাণুটা সেম ছিল, তিনটে হাইড্রোজেন ছিল, কিন্তু যেটা আইসোবার এখানে পরমাণুটা সেম না, পরমাণুটা ডিফারেন্ট, এটা মাথা রাখবা, ক্যাচ ইট। দেন কি বলছে আইসোটোন, দেখো তুমি আইসোটোনও কিন্তু পরমাণুটা ডিফারেন্ট, সো এটা মাথা রাখবা, আইসোটোপ বললে তোমাকে পরমাণুটা সেম হওয়াই লাগবে, মাস্ট, ঠিক আছে? ওকে ফাইন। তো চলো এবার আমার পরেরটায় যাই, আইসো ইলেকট্রনিক। তোমাকে আমি একটা ওয়ার্ড বলছি না ভাই, আইসো। আইসো মানে কি? আইসো মানে কি তুমি এখানে আসছো, আমরা যে বাংলা ইউজ করি যে এ মামা তুমি আইসো, নট দ্যাট। এই আইসো মানে কি? এই আইসো মানে হচ্ছে একই বা সেম। সো আইসো ইলেকট্রনিক মানে কি? ইলেকট্রনের মান সেম, বুঝতে পারছো? খুব ইজি জিনিস, আইসো ইলেকট্রনিক, ইলেকট্রনের মান সেম। ওকে আচ্ছা, ওকে সো একটু মুছে নিই এটা। ওকে আচ্ছা, তো এবার কি সংজ্ঞাটা আমরা একটু দেখি, ফর্মালিটিস কি বলছে, যে এমন কিছু পরমাণু, অণু বা আয়ন আছে যাদের মধ্যে একই সংখ্যক ইলেকট্রন বর্তমান থাকে, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রনিক বলে। সো উদাহরণটা দেখলে বুঝতে পারবা। তোমাকে একটা মৌল দিচ্ছে হচ্ছে কি কার্বন মনোক্সাইড। ওকে সো দেখতে পাচ্ছ কার্বন মনোক্সাইড। সো কার্বন মনোক্সাইডের ইলেকট্রন সংখ্যা কয়টা তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, সেটা কত হবে? সো দেখো কার্বন মনোক্সাইড মানে কি CO। আচ্ছা আমার পেন কেন যেন ডিস্টার্ব করছে, বুঝছি না। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা তো দেখো কার্বনের ভাই ইলেকট্রন কয়টা আছে বলো দেখি, কার্বনের ইলেকট্রন কয়টা? তুমি জানো কার্বনের ইলেকট্রন 6টা। ওকে ফাইন। অক্সিজেনের ইলেকট্রন কয়টা? তুমি জানো অক্সিজেনের ইলেকট্রন 8টা। সো দুটো যোগ করো, কত আসে? 14 না? তার মানে কার্বন মনোক্সাইডের ইলেকট্রন কয়টা? 14টা। ফাইন। পরে আসো যে তোমার এই যে সায়ানাইড যেটা দেওয়া আছে সেটা, ঠিক আছে? তো সায়ানাইড মূলক যেটা আছে এটার ইলেকট্রন কয়টা আমরা বের করব। ওকে সায়ানাইড মূলক, ফাইন। এবার দেখো এখানে তোমার কার্বন যেটা আছে, কার্বনের তোমার ইয়া কত, তোমার হচ্ছে ইলেকট্রন কয়টা আছে? সো তুমি জানো 6টা। ফাইন। নাইট্রোজেনের কয়টা আছে ভাইয়া? গুণ 7টা। ওকে তার মানে যোগ করে কত হচ্ছে? 13। এখন তুমি বলো ভাই মিলে নাই, আপনি তো এখানে 14 আনছেন, এখানে 13 আনছেন। ব্রো ওয়েট, এখানে কি আছে? একটা মাইনাস আছে না? মাইনাস মানে কি? ইলেকট্রনের নিচে না? একটু আগে তোমাকে বলছিলাম, মনে আছে? সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে সে হয়ে যায় সোডিয়াম প্লাস, কিন্তু কেউ যদি একটা ইলেকট্রন নেয় তখন কি হয় মনে আছে তোমাদের? ধরো একটা ক্লোরিন একটা ইলেকট্রন নিল, ঠিক আছে? ধরো ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, এটা কিন্তু ত্যাগ করছিল, বাট ক্লোরিন কি ইলেকট্রন গ্রহণ করছে, যদি গ্রহণ করে তখন কি থাকে? ক্লোরাইড হয়ে যায় না? সেম জিনিস এখানে সায়ানাইড কি করছে? একটা মাইনাস মানে কি? একটা ইলেকট্রন সে এক্সট্রা গ্রহণ করছে কোথা থেকে, সো ওই ইলেকট্রনটা তোমার কাউন্ট করা লাগবে। তার মানে কি 14। দেখছো মিলছে? 14। তার মানে তুমি বলতে পারো যে সায়ানাইড আর কার্বন মনোক্সাইড এরা কি? এরা আইসো ইলেকট্রনিক। এবার আসো আরেকটা, সেটা কি নাইট্রোজেন। সো নাইট্রোজেন ভাই খুব ইজি, N2। সো দেখতেই পাচ্ছ N2 কেমনে করবা? N + N, একটা N কয়টা করে? 7টা। 7 যোগ 7 যোগ করলে কত হবে? 14। ওকে সো দেখো তিনটাই 14। কি 14? এই 14টা কিসের মান? ইলেকট্রনের মান। তার মানে তুমি বলতে পারো যে তিনটা মৌল পরস্পরের আইসো ইলেকট্রনিক মৌল। বুঝতে পারছো? ওকে আচ্ছা এইবার চলো পরেরটায় যাই। ওকে সো আমার আচ্ছা একটা ছোট একটা প্রবলেম হয়েছিল। হ্যাঁ ওকে সো উই আর অল সেট। ওকে আই এম রিয়েলি সরি, ছোট একটা ঝামেলা হয়েছিল বোর্ডের, সো ইটস নাও সলভড। ওকে সো এবার আসো একটা ম্যাথ। ওকে সো ম্যাথটা কি বলছে যে 54 পারমাণবিক ভর এবং 26 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট এক্স মৌল ওয়াই মৌলের সাথে আইসোটোনিক। তোমাকে বলছে যে ওয়াই এর পারমাণবিক ভর 56 হলে ওয়াই এর পারমাণবিক সংখ্যা নির্ণয় করো। ওকে সো তোমরা ভাই যেটা আমি দেখছি, তোমরা হচ্ছে সবাই আইসোটোপ বুঝো, জোস বুঝো, আইসোবার কোপায় বুঝো, আইসোটোন আরও ভালো বুঝো, বাট যখন তোমাদের এরকম ম্যাথ দেওয়া হয় তোমরা ভুল করে বসো। সো যেন ভুল না হয় সেই জন্য আমি তোমাদের এই ম্যাথটা দেখাইছি। ম্যাথ কিন্তু ইজি, তোমরা এমন না যে ম্যাথ পারো না, তোমরা অবভিয়াসলি ম্যাথ পারো। তোমরা ভুল কোথায় করো? তোমরা এই জিনিসগুলো আগে থেকে পরিচয় করা থাকে না, দ্যাটস ওয়াই হঠাৎ করে যখন তুমি দেখো তোমার পরীক্ষার হলে মাথা কাজ করে না। দ্যাটস ওয়াই আমি তোমাকে এটা দেখাচ্ছি, একটা ম্যাথ করাবো অ্যান্ড তুমি নিজেও খাতায় লিখবা
মনে রাখবা এই যে ক্লাস করতেছো এগুলা কিন্তু ভাই তোমার ইউটিউবের এন্টারটেনমেন্টের ভিডিও না, যে মুভি তুমি দেখতেছো ওহ সেই মজা লাগতেছে, নট লাইক দ্যাট। তোমার এখানে খাতা নিয়ে বসা লাগবে, ঠিক আছে? খাতা নিয়ে বসে তোমার ম্যাথ করা লাগবে, যেটা আমি বলতেছি এগুলো তোমার নোট করা লাগবে, ওকে? অ্যান্ড এরপরে তো অবভিয়াসলি তোমার বই পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা ম্যাথটা করতেছিলাম, সো ম্যাথটা করি আমরা। সো এখানে দেখতেই পাচ্ছ এখানে কি বলছে যে তোমার দুইটা মৌল আছে, একটা এক্স মৌল আর একটা ওয়াই মৌল। বলছে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 26 আর এক্স মৌলের পারমাণবিক ভর হচ্ছে 54। তার মানে আমি যদি এক্স মৌলটা লিখতে চাই, তুমি এটা আশা করি জানো আমরা কি করি, আমরা পারমাণবিক সংখ্যা লিখি নিচে, যেটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, আর পারমাণবিক ভর লিখি আমরা কোথায়, উপরে, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাই তো? ফাইন। এখন দেখো আমার এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, দ্যাটস ওয়াই আমি এ আর জেড লিখবো না, কারণ আমার ভ্যালুগুলো দেওয়া আছে। এ এর ভ্যালু কত দেওয়া আছে ভাই, পারমাণবিক ভর দেওয়া আছে 54, দ্যাটস ওয়াই আমি এখানে এ আর জেড মুছে দিলাম, আমি এখানে মানগুলো লিখবো। সো মান কত ভাই, পারমাণবিক ভর 54, সো 54 পারমাণবিক সংখ্যা কত 26, দ্যাটস ওয়াই 26, ওকে ফাইন। দেন আমাকে কি বলছে যে এক্স মৌলটা ওয়াই মৌলের সাথে আইসোটোনিক। আইসোটোনিক মানে কি ভাই, আইসোটোন মানে কি, মানে নিউট্রন সংখ্যাটা সেম, ওকে? আচ্ছা, দেন কি বলছে যে ওয়াই এর পারমাণবিক ভর যদি 56 হয়, দেন তোমাকে বলছে ওয়াই এর পারমাণবিক সংখ্যাটা নির্ণয় করো। ফাইন, চলো আমরা ওয়াই কে ওইভাবে লিখে রাখি। সো ওয়াইটা, ও সরি, ওকে। সো ওয়াই এর কি কি ডাটা দিচ্ছে, আমার পারমাণবিক ভর দিচ্ছে 56, ভর কই লিখবো, মাথার উপরে, ওকে? আর হচ্ছে ওয়াই এর পারমাণবিক সংখ্যা চাইছে, যেটা আমি জানি না, ফাইন। সো আমি এটা ধরলাম এর পারমাণবিক সংখ্যা পি, ওকে? আচ্ছা, এবার দেখো তোমার ক্লু কি, ক্লু একটা, সেটা কি আইসোটোনিক, মানে নিউট্রন সংখ্যা সেম। সো এইটা যদি তুমি নিউট্রন সংখ্যা বের করো, সেটা কি, এটা নিউট্রন সংখ্যা সমান হবে, কেন, কারণ সমান বলছে, ওকে? সো এইটা নিউট্রন সংখ্যাটা আমি বের করবো। সো তুমি জানো এই মানটা কিসের মান ভাই, এই মানটা প্রোটন আর নিউট্রনের যোগফল না, প্রোটন আর নিউট্রনের যোগফল যদি 54 হয়, আমি নিচে আরেকবার লিখতেছি তোমাদের সুবিধার্থে, ওকে? আচ্ছা, তো এখানে প্রোটন কয়টা আছে, 26টা, মান বসে দাও। সো এন কত 54, এখান থেকে এন এর মান কত হিসাব করো, কত 28, ওকে? তার মানে এন এর মান 28, মানে নিউট্রন 28, তোমাকে বলছে নিউট্রন সেম, তার মানে এখানে নিউট্রন কয়টা 28। সো তুমি এই মানটা কি বলতে পারো, এই মানটা এইটার জন্য পি প্লাস এন, ঠিক আছে? সো তোমরা অনেকে কি করবা জানো, অনেকে তোমরা গুলাই ফেলো যে ভাই আপনি তো একটু আগে বললেন পি ছিল এখানে 26, এখানে আবার পি, আপনি পি লিখে রাখছেন কেন? সো তোমার এই কনফিউশন যেন না হয়, দ্যাটস ওয়াই আমি এটা P1 N1 বললাম, আর এটা আমি ধরো P2 N2 বললাম, এটা P2 নাম দিলাম, হ্যাঁ, জাস্ট আলাদা করার জন্য, অন্য কোনো রিজন নাই, ঠিক আছে? ওকে। সো এখন দেখো তোমাকে বলছে যে আইসোটোনিক মানে কি, মানে এটা N1 ছিল, মানে N1 আর N2 দুটো সেম, আইসোটোনিক বলে, দ্যাটস ওয়াই আমি এখানে N2 মান বসাই দিতে পারি 28। সো যদি বসাই, সো এখান থেকে আমার P2 মান কত আসে, হিসাব করে দেখো 28, ঠিক আছে? তো তার মানে আনসার কত 28, ওকে? এই হচ্ছে ম্যাথ করার নিয়ম, এইভাবে হচ্ছে ম্যাথগুলো করবা, বুঝতে পারছো আশা করি। আচ্ছা, সো এইভাবেই করবা আর কি। আচ্ছা ফাইন, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখন বলছে যে নাইট্রেট অ্যানায়নে কয়টা ইলেকট্রন রয়েছে, ওকে ফাইন। সো বের করি, প্রথমে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে নাইট্রেট আয়নের সংকেতটা জানা লাগবে, ওকে? তো নাইট্রেট অ্যানায়নের সংকেত কি ভাইয়া, NO3-। সো এইটাতে কয়টা ইলেকট্রন আছে এটা তোমার বের করা লাগবে, এটা কি ভাই করে দিতে হবে, দিতে হবে না, তারপর আমি দিচ্ছি একটা জিনিস দেখাবো বলে, ঠিক আছে? সো এখানে আমার বের করতে বলছে ইলেকট্রন। সো নাইট্রোজেনের ইলেকট্রন বের করো, কয়টা আছে নাইট্রোজেন ইলেকট্রন, তুমি জানো এটা 7টা, ফাইন। অক্সিজেনের 3টা অক্সিজেন আছে, এখন একটা অক্সিজেনের জন্য কয়টা ইলেকট্রন থাকে ভাই, তুমি জানো সেটা হচ্ছে 8টা, ওকে? 8 × 3, যেহেতু 3টা আছে, ফাইন। এখন দেখো উপরে মাথার উপরে একটা অক্সিজেন মাইনাস আছে, তার মানে কি একটা ইলেকট্রন আসছে, সো যোগ। এখন এই যোগফল যদি তুমি বের করো কত আসে, যোগ করো 32 আসবে, ওকে ফাইন। সো এইটা হচ্ছে এটা আনসার। সো এটা আমি কেন করাইলাম এত ইজি ম্যাথটা, রিজনটা হচ্ছে কোশ্চেনটা খেয়াল রাখবা। কোশ্চেনটা তোমাকে বলছে যে নাইট্রেট অ্যানায়নে কয়টি ইলেকট্রন রয়েছে, তোমাকে যদি জাস্ট এইখানে এইভাবে বলতো যে নাইট্রেট অ্যানায়নের কয়টি যোজ্যতা ইলেকট্রন আছে, বা নাইট্রেটের যোজ্যতা স্তরে কয়টি ইলেকট্রন আছে, একটা ওয়ার্ড যোজ্যতা, হ্যাঁ, তোমাকে যদি এই ওয়ার্ডটা দিত, দেন এটা কিন্তু আনসার হইতো না।
এটা আনসার হয়েছে কেন? কারণ এখানে যোজ্যতা ওয়ার্ডটা নাই। যোজ্যতা মানে কি? যোজ্যতা মানে শেষ কক্ষপথের সংখ্যা। হ্যাঁ, তোমাকে যদি বলো যোজ্যতা ইলেকট্রন কয়টা, সুন্দর মতো শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বের করবা নর্মালি। ওকে, আচ্ছা। সো আমরা যদি আমাদের এটা যোজ্যতা ইলেকট্রন বের করতে বলতো, ইন দ্যাট কেস আমরা কি করতাম সেটা আমরা এখন করব। ঠিক আছে, সো নাইট্রোজেন, ওকে, সো এই হচ্ছে নাইট্রোজেন, নাইট্রেট। ঠিক আছে, তোমার কি লাগবে? যোজ্যতা স্তরের ইলেকট্রন লাগবে। এখন নাইট্রোজেনের তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা করো, ঠিক আছে, ধরো সাইডে করি। আচ্ছা, এখানে জায়গা পাবো না, আমার একটু আগায় করতে হবে। এখানে করি। সো নাইট্রোজেন 7, আচ্ছা 1s2 2s2 2p3। ওকে, সো এটা হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস। এখন তোমাকে বলছে কি যোজ্যতা স্তরের ইলেকট্রন বিন্যাস। যোজ্যতা স্তর মানে কি? শেষ কক্ষপথ। এখানে শেষ কক্ষপথ কত? 1 না 2। তার মানে কি তোমার এখানে 2তে যেগুলো আছে যতগুলো ইলেকট্রন, সেটা কি তার যোজ্যতা স্তরের ইলেকট্রন। কয়টা আছে ভাইয়া? 2 যোগ 3 কত? 5টা। তার মানে এখানে নাইট্রোজেনের ইলেকট্রন আমরা লিখবো কয়টা? 5টা। ওকে, দেখো আগেরবার আমরা লিখছিলাম কত? 7 নাইট্রোজেনের জন্য, এবার আমরা নাইট্রোজেনের জন্য লিখতেছি 5। রিজনটা কি? রিজনটা হচ্ছে এখানে আমরা যোজ্যতা স্তরের ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, শুধু যোজ্যতা ইলেকট্রন নিয়ে। আগেটাতে কি আমরা যোজ্যতা নিয়ে কাজ করছিলাম? না, আগেটা আমরা টোটাল ইলেকট্রন কাজ করছিলাম। ঠিক আছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবার আসো, এবার হচ্ছে নাইট্রোজেনের অক্সিজেনের জন্য বের করি। সিমিলার ওয়েতে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, তাহলে কি আসে দেখো? 1s2 2s2 2p4। তার মানে অক্সিজেনের যোজ্যতা স্তরের ইলেকট্রন কয়টা? এইটুকু, মানে 6টা। ঠিক আছে, সো এখানে আমরা নেব 6 × 3। ওকে, আরেকটা ইলেকট্রন এক্সট্রা আসছিল, দ্যাটস ওয়াই +1। ওকে, তার মানে যোগ যদি করো কত আসে? 3 6 18 আর 6 24। ঠিক আছে, সো এটা আনসার। সো তোমাকে যদি একটা ওয়ার্ড, একটা সিম্পল ওয়ার্ড যোজ্যতা বললে আনসার হচ্ছে 24টা, শুধু ইলেকট্রন বললে আনসার হচ্ছে 32টা। ঠিক আছে, বুঝতে পারছো? ফাইন, চলো পরেরটায় যাই। ওকে, ওকে, এখন দেখো কি বলছে যে কোন মৌলের প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যা সমান। মানে জিজ্ঞাসা করছে আর কি তোমাকে যে কোন মৌলের প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যা সমান। সো একটা মৌল তুমি র্যান্ডম ধরো এক্স, তুমি জানো না। ওকে, এর কি প্রোটন সংখ্যা মানে পি এর মান কি হইতে হবে? আলফা কণার প্রোটন সংখ্যার সমান। আলফা কণা মানে কি? একটু আগে বলছিলাম, মনে আছে? আলফা কণা মানে কি? হিলিয়াম নিউক্লিয়াস না? সো আলফা কণার তোমার প্রোটন সংখ্যা কয়টা? 2টা। তার মানে এই মৌলটার প্রোটন সংখ্যা কয়টা? 2টা। সো 2টা যদি প্রোটন সংখ্যা হয়, তাহলে এই মৌলটা কি? দুই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কে আছে? একটাই আছে, সে কে? হিলিয়াম। সো আনসার হিলিয়াম। ঠিক আছে, ওকে, চলো পরেরটায়। কি বলছে যে এই দুটা মৌল দেওয়া আছে, এরা পরস্পর কি? সো দেখো তোমার এরকম কোশ্চেন দিলে বুঝতে হবে হয় এটা আইসোটোপ, আইসোটোন বা আইসোবার। ওকে, সো সুন্দর মতো তুমি এখানে দেখো যে এই নিচেরটা মিল আছে কিনা। না, নিচেরটা মিল নাই, তার মানে কি এরা আইসোটোপ না। ঠিক আছে, আচ্ছা এবার আসো উপরটা মিল আছে কিনা। না, উপরটা মিল নাই, তার মানে কি এরা আইসোবার না। তার মানে কি বাকি থাকে ভাই? তার মানে বাকি থাকে আইসোটোন। বুঝে যাচ্ছে এটা আইসোটোন হবে। ঠিক আছে, এটা জাস্ট বুঝে যাচ্ছে, তুমি তাও একটু করো, করে দেখো। সো এখানে দেখতে পাচ্ছ কি, এখানে তুমি যদি বিয়োগ করো, বারবার আমি আর বিয়োগ করে দেখাবো না, কারণ আশা করি তোমরা একটা আইডিয়া পাইছো কেমনে বের করবা নিউট্রন সংখ্যা। উপরটা থেকে নিচেটা বিয়োগ দাও, কত আসে ভাই? 8। এখানে তুমি উপরটা থেকে নিচেটা বিয়োগ দাও, কত আসে? 8। তার মানে দেখো এটা কি? আইসোটোন। কঠিন খুব? জীবন না। ওকে, খুব ইজি। ফাইন, চলো পরেরটা যাই। আচ্ছা, এখন আমরা আসলাম আমাদের পরমাণু মডেলের ধারণা। ঠিক আছে, সো এটা শুরু করার আগে আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য একটা কাজ করে ফেলি, দাঁড়াও। ওকে, সো এইখানে আমরা এখন পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, ওকে ফাইন। সো পরমাণু মডেল তোমরা হচ্ছে 9 10-এ পড়ে আসছো। 9 10-এ তোমাদের মেইনলি দুটো মডেল পড়ানো হয়েছে, একটা কি রাদারফোর্ড মডেল, আর একটা কি হচ্ছে তোমাদের বোরের মডেল, তাই তো? ফাইন, আমরা যেহেতু ইন্টারে উঠছি, আমরা এখন ডিটেলস একটু জানবো। সো আমরা তুমি যেটা পড়ছিলা সেটাতে একটু ডিপে যাব। ঠিক আছে,
তো শুরু করার আগে, রাদারফোর্ড পরমাণু শুরু করার আগে আমি তোমাদের একটু জিনিসটা গুছিয়ে দিতে চাই। তোমরা অনেক কিছু পড়ছো, বাট তোমাদের মাথায় গুছানো নাই, তোমরা এলোমেলো করে ফেলো। দ্যাটস ওয়াই আমি তোমাদের একটু গুছিয়ে দিতে চাই, ঠিক আছে? সো দেখো, তোমরা যখন ক্লাস 6 বা 7-এ ছিলা তখন তোমরা পরমাণু মডেল পড়ছিলা, সেটা মনে আছে? সেটা কার ছিল? সেটা ছিল ডাল্টনের পরমাণু মডেল। মনে আছে সেটা কি ছিল? সেটা কি ছিল যে তোমরা, সে বলছিল যে কোনো একটা মানে বস্তুকে তুমি যদি ভাঙতে থাকো তাহলে তুমি নিরবিচ্ছিন্ন একটা কোণা পাওয়া লাস্ট পর্যন্ত, এরকম একটা কথাবার্তা বলছিল। ওকে, দেন কি হয়েছে? দেন থমসন আসছে বলছে নো ব্রো, এটা না। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে থমসন যেটা বলছিল, সে বলছে এইরকম একটা বড় প্লাস চার্জ আছে, ঠিক আছে? প্লাস চার্জের ভিতরে এইরকম করে ইলেকট্রন ছড়ানো থাকে। ওকে, ও বলছিল যে বড় একটা পুডিং তোমরা খাইছো না ভাই? পুডিং, ঠিক আছে? ডিম দিয়ে বানায়, অনেক কিছুতে বানায়। যারা কুকিং ভালো পারো তারা বুঝতে পারছো আশা করি, অ্যান্ড যারা কুকিং পারো না, খেতে পারো, তারাও আশা করি বুঝতে পারছো। অ্যান্ড যারা কুকিংও পারো না, খেতেও খাও নেই পুডিং, তারা হচ্ছে নেটে সুন্দর করে একটা সার্চ দাও যে পুডিং কী জিনিস, দেখাই দিবে, ঠিক আছে? বানান যদি না জানো, PUDDING। ওকে, সো যদি পুডিং তুমি নাও চিনো, তাহলে আমাকে বলে দিই, মনে করো একটা গোল একটা জিনিস আছে, হ্যাঁ, মনে করো একটা গোল তোমার হচ্ছে রুটি, ঠিক আছে? এই রুটির মাঝখানে তুমি ধরো নিছো ছোট ছোট কিসমিস, ঠিক আছে? এটা তো চিনো, ঠিক আছে? ব্যাপারটা অনেকটা এরকম। সো ও চিন্তা করছিল যে এই গোলটা, বড় যে গোলটা, এটা হচ্ছে পুডিংয়ের উপর ছোট ছোট এগুলো হচ্ছে কিসমিস। সো ওই জন্য এই মডেলটাকে সে নাম দিয়েছিল প্লাম পুডিং মডেল। তো এটা ভাই খাওয়ার সাথে এখানে কেমিস্ট্রি সাপ কি? ব্যাপারটা খাওয়ার কিছু নাই ভাই, ব্যাপারটা হচ্ছে সে বলছিল যে পরমাণু হচ্ছে প্লাস মাইনাস নিয়ে তো গঠিত, ভালো কথা। সে বলছিল যে টোটাল একটা প্লাসের মাঝখানে এই মাইনাসগুলা কিসমিসের মতো ছড়ানো থাকে, এইটাই ছিল প্লাম পুডিং মডেল। সো কি বলছিল, শর্টে যদি বলি, সে বলছিল বিশাল একটা প্লাস চার্জের ভিতরে মাইনাস চার্জগুলা ছড়ায় ছিটায় থাকে, এটা ছিল প্লাম পুডিং মডেল, ঠিক আছে? সো এইটা চলে আসতেছিল। তারপরে রাদারফোর্ড আসছে আমাদের। রাদারফোর্ড আসে বলছে ব্রো আমার কাছে একটা মডেল আছে, দেখো। সো ওইটা আমরা এখন দেখবো রাদারফোর্ডের মডেলটা কি। ওকে, আচ্ছা, ওকে, তো দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল। আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু এই ক্লাসটা মোটামুটি লেন্দি হয়ে গেছে, সো আমি এই পরমাণু মডেল দিয়ে নতুন একটা ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? তাহলে তোমাদের কনসেন্ট্রেট করতে সুবিধা হবে। তোমরা এতক্ষণ ধরে ক্লাস করতেছো, আশা করি যদিও আশা করি না, তোমরা হয়তো অনেকে টায়ার্ড হয়ে গেছো, অনেকে বোর্ড ফিল করতেছো। সো তোমরা একটা ছোট একটা ব্রেক নিতে পারো। তাইলে আমি হচ্ছে এইখান থেকে এই ক্লাসটা এখানেই ব্রেক করি, দেন নেক্সট ক্লাসটা স্টার্ট করবো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে। ওকে, তো আমি তুষার বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে একটু পরেই।